আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে যে স্টোমাটা যেটা পত্ররন্ধ্র, সেটা আমরা জানি যে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচনের জন্য অ্যাকচুয়ালি খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আজকে প্রথম যেটা আমরা পড়ব সেটা হচ্ছে সেই স্টোমাটা সম্পর্কে এবং স্টোমাটা কিভাবে অ্যাকচুয়ালি ট্রান্সপিরেশন বা বাষ্পমোচনের ক্ষেত্রে হেল্প করছে, কিভাবে স্টোমাটা ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে সেই পদ্ধতিগুলো সম্পর্কে এখানে পড়ব। তো যখনই স্টোমাটা সম্পর্কে পড়তে যাব সবার প্রথমেই যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে পজিশন অফ স্টোমাটা, অর্থাৎ স্টোমাটা বা পত্ররন্ধ্র এটা ঠিক কোথায় থাকে যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে, কারণ এটা এক একটা উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকম দেখা যায়। যেমন আমরা কোনো সময় যদি মনোকট যে প্ল্যান্টগুলো হয়, একবীজপত্রী যে উদ্ভিদগুলো হয়, যে ধান গম ভুট্টা এই গাছগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে পাতার দুদিকেতেই স্টোমাটা থাকে। কিন্তু যেগুলো ডাইকট প্ল্যান্ট অর্থাৎ আম জাম কাঁঠাল যে গাছগুলো হয়, এই ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে শুধু পাতার লোয়ার সারফেসেতে সেখানেতে স্টোমাটাগুলো থাকে। আর অন্যদিকে পদ্মর ক্ষেত্রে আবার একটা স্পেশালিটি দেখা যায় যে পদ্মের যে পাতাগুলো থাকে, পাতার নিচের দিকটা যেহেতু জলের ওপরেতে একদম পুরো অ্যাটাচ কন্ডিশনে থাকে, সেই জন্য এদের স্টোমাটাগুলো থাকে অ্যাকচুয়ালি পাতার ওপরের দিকে শুধুমাত্র। তার মানে এখানে পাতার দুদিকেই স্টোমাটা আছে, এখানে শুধুমাত্র পাতার নিচের দিকেতে লোয়ার সারফেসের স্টোমাটা আছে, আর এখানেতে পাতার আপার সারফেসেতে স্টোমাটা আছে, মানে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা জায়গায়। এবার যদি একটা পাতার ক্রস সেকশন করি তাহলে অ্যাকচুয়ালি যেরকম টাইপের দেখতে লাগে সেটা একটু খেয়াল করো। যে এটা ধরো পাতার লোয়ার সারফেস, তো পাতার লোয়ার সারফেসের ক্ষেত্রে এই সেলগুলো হচ্ছে লোয়ার এপিডার্মিসের সেল যেটা বলা হয়, এইগুলো হচ্ছে গার্ড সেল, এইগুলো হচ্ছে রক্ষী কোষ, এবং সেই এর মাঝখানেতেই স্টোমাটা বা পত্ররন্ধ্রটা আছে, এবং যেটা দিয়ে অ্যাকচুয়ালি O2 CO2-র যে এক্সচেঞ্জ বা ট্রান্সপিরেশনে যে জল বেরোনোর ব্যাপারটা সেটা এই ছিদ্রের মাধ্যমেই হয়। এবং এখানেতে অ্যাকচুয়ালি এই গার্ড সেলগুলো থাকার জন্য এই স্টোমাটার যে ওপেনিং ক্লোজার সেটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে, যেটা সেটা কিন্তু পুরোটাই এই গার্ড সেলটা। এবার যখন এদের মানে আমরা অ্যাডাপ্টেশনের কথা পড়বো, তো দেখা যায় যে এক একটা গাছের ক্ষেত্রে স্টোমাটার আবার পজিশানটা ওপর নিচে করে। কারণ কি, যে যেমন দেখা যায় যে গাছগুলো জিরোফাইটিক প্ল্যান্ট অর্থাৎ যেগুলো ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, যেগুলো মরুভূমিতে থাকে, তাদের দেহ থেকে জল বেরিয়ে গেলে খুব মুশকিল। জিরোফাইটিক প্ল্যান্টের ক্ষেত্রে বা ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদ যেটা, তারা যেহেতু খুব কষ্ট করে জল শোষণ করে, সেই জন্য এক্সট্রা জল এদের থেকে বেরিয়ে গেলে সেটা কিন্তু সমস্যা তৈরি করে। তো সেই জন্য তাদের দেহের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সানকেন স্টোমাটা, অর্থাৎ পাতার যে নর্মাল যে সারফেসটা রয়েছে তার থেকে দেখো এখানে ছবিটা দেখলেই বুঝতে পারবে যে গার্ড সেলগুলো অনেকটা ভেতরে রয়েছে এবং স্টোমাটাটা অনেকটা ভেতরে। তাহলে অ্যাকচুয়ালি গার্ড সেলগুলো ভেতরে থাকার জন্য চট করে কিন্তু খোলা বন্ধ করতে পারে না, যার জন্য স্টোমাটাল ওপেনিং যেটা সেটা চট করে হয় না, এবং সহজে কিন্তু ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন যেটা বলা হয়, যে জলও চট করে কিন্তু বেরোবে না। দেখো নর্মাল যেটা সারফেস, সেই সারফেসের থেকে অ্যাকচুয়ালি স্টোমাটাটা অনেকটা ভেতর দিকে ঢুকে আছে। নর্মালি থাকার কথা হচ্ছে একদম এই সারফেস এরিয়ার সাথে, কিন্তু এটা অনেকটা ভেতরের দিকে ঢুকে আছে। আর এই স্টোমাটার পরেই কিন্তু একটা দেখো এয়ার স্পেস বা এয়ার ভ্যাকুল রয়েছে, যে ভ্যাকুলটাতে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের সাথে ওর O2 CO2-র যে এক্সচেঞ্জ হয় সেই O2 CO2-র এক্সচেঞ্জটা করতে হেল্প করে। তাহলে এটা কি অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে সানকেন স্টোমাটা। ঠিক সেরকমই কিছু উদ্ভিদের ক্ষেত্রে আবার দেখা যায় যে ট্রান্সপিরেশন রেটকে বাড়ানোর জন্য, যেমন অ্যাকচুয়ালি দেখবে যে কুমড়োর ক্ষেত্রে কিউকারবিটা, দেখবে এদের এই যে উদ্ভিদটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিপার্স বা লতানে উদ্ভিদ। তাহলে অন্য উদ্ভিদের নিচের দিকেতে এরা অ্যাকচুয়ালি থাকে, যে অন্য গাছের নিচেতে ওরা দেখবে চাপা পড়ে যায়, তাহলে খুব বেশি সানলাইট পায় না। তাহলে সানলাইট যদি কম পায় তাহলে এদের ট্রান্সপিরেশন রেট কমে যায়। এবার ট্রান্সপিরেশন রেট কমে গেলে সেখানে যেটা হয় সেটা হচ্ছে নতুন করে ওয়াটার অ্যাবজর্পশন হয় না। এবার ওয়াটার হয়তো আলাদা করে দরকার লাগবে না, জল আলাদা করে দরকার লাগবে না, কিন্তু ওয়াটার অ্যাবজর্পশনটা থেমে গেলে সেখানে মিনারেলসের সাপ্লাইটাও বন্ধ হয়ে যায়। তো সেই জন্য এরা ম্যাক্সিমাম পরিমাণ ওয়াটার যাতে বডি থেকে বার করে দিতে পারে কম টেম্পারেচারেও, সেই জন্য এদের ক্ষেত্রে যেটা দেখা যায় এদের পাতার যে স্টোমাটাগুলো থাকে সেই স্টোমাটাগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাতার যে সারফেস সেই সারফেসের থেকে অনেকটা উঠে থাকে। তো এটাকে বলা হয় এটাকে অ্যাকচুয়ালি বলা হয় রেজ স্টোমাটা। রেজ স্টোমাটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সপিরেশন রেট অনেক বেশি হয়, এবং যেটুকু অল্প একটু
মানে তাপ বা অল্প একটু আলো এলেই সেখানে কিন্তু স্টোমাটাগুলো ওপেন হয়ে যায় এবং সেখান থেকে এক্সেসিভ যে ওয়াটার যেটা রয়েছে সেই এক্সেসিভ ওয়াটারটাকে অ্যাকচুয়ালি বডির বাইরেতে বার করে দেয়। এটা ছাড়াও দেখা যায় যে কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলো একদম সমুদ্রের মধ্যে বা যে কোনো পুকুরের বা কোনো জলাশয় সেখানকার অ্যাকচুয়ালি জলের মধ্যেতে থাকে। যেমন দেখো অ্যাকচুয়ালি পোটামোগেটন যে উদ্ভিদটা আছে বা ভ্যালিসনারিয়া, হাইড্রিলা, কারা, উডোগোনিয়াম, এরকম প্রচুর উদ্ভিদ আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি পুরোপুরি জলের নিচে থাকে। এবার জলের নিচেতে সাবমার্জ কন্ডিশনে থাকার জন্য এদের তো স্টোমাটার দরকারই পড়ে না, কারণ স্টোমাটা দিয়ে অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারের সাথে O2 CO2 এক্সচেঞ্জ হয় বা ওয়াটারটাকে এভাপোরেট করে বাইরে বার করে দেয়। এরা যেহেতু পুরোপুরি জলের ভেতরে থাকে সেই জন্য এদের ক্ষেত্রে স্টোমাটা কিন্তু পুরোপুরি অ্যাবসেন্ট, মানে এদের ক্ষেত্রে স্টোমাটা থাকছেই না। তার মানে দেখো এক একটা উদ্ভিদের ক্ষেত্রে স্টোমাটার অবস্থান বা সেটা আদৌ আছে কি নেই সেরকম বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন মডিফিকেশান তারা দেখায়। এবার চলে আসছি আমরা, সেটা হচ্ছে স্টোমাটাল অ্যাপারেটাস। আগের দিনই দেখবে একবার স্টোমাটাল অ্যাপারেটাসের কথা এসেছিল। যে স্টোমাটাল অ্যাপারেটাস বলতে যেটা বোঝানো হয় যে যখনই কোনো একটা গাছের ক্ষেত্রে আমরা লিফের ক্রস সেকশানে তার স্টোমাটা দেখি তো দেখা যায় যে মাঝেতে একদম সেন্টারেতে যেটা থাকে সেটা হচ্ছে স্টোমাটা, এবং স্টোমাটার পাশেতে যেটা থাকে সেটা হচ্ছে গার্ড সেল। দেখো দুটো গার্ড সেল রয়েছে এবং এর পাশেতে দেখা যায় কিছু সেল আছে যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সাবসিডিয়ারি সেল। ঠিক আছে, এই সাবসিডিয়ারি সেলের সাথে এই গার্ড সেলের অ্যাকচুয়ালি জলের এক্সচেঞ্জ হয় এবং এই জলের এক্সচেঞ্জটাই অ্যাকচুয়ালি স্টোমাটার ওপেনিং ক্লোজারের জন্য রেসপন্সিবল। মানে স্টোমাটা যে অ্যাকচুয়ালি কখনো বন্ধ হচ্ছে কখনো খুলছে সেটা কন্ট্রোল করছে কে? সেটা কন্ট্রোল করছে অ্যাকচুয়ালি এই গার্ড সেলটা। কিন্তু গার্ড সেলটা কখন এই স্টোমাটাটাকে খুলবে বা বন্ধ করবে সেটা পুরোপুরি নির্ভর করছে এই গার্ড সেলের সাথে পাশের যে সাবসিডিয়ারি সেল, যেটাকে অ্যাকচুয়ালি বাংলায় বলে সহায়ককারী কোষ। তো এই রক্ষী কোষের সাথে সহায়ক কোষের অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাকশানের জন্য এটা হয়, যে জলের এক্সচেঞ্জের কারণেই কখনো গার্ড সেল যেটা করে সেটা স্টোমাটাটাকে বন্ধ করে দেয়, আবার কখনো দেখা যায় যে সেই স্টোমাটাটাকে খুলে দেয়। এবার সেই মেকানিজমগুলো আমরা পড়ব। তো এই তিনটে জিনিসকে একসাথে বলা হয় যেটা, সেটা হচ্ছে স্টোমাটাল অ্যাপারেটাস। এবার দেখো যে মানে এই যে স্টোমাটাটা আমরা দেখছি, এই যে স্ট্রাকচারটা আমরা দেখছি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইকট যে প্ল্যান্টগুলো হয়, দ্বিবীজপত্রী যে উদ্ভিদগুলো হয় তাদের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাই। মানে অ্যাকচুয়ালি যেটা বলার সেটা হচ্ছে গার্ড সেল যেটা রয়েছে, রক্ষী কোষ যেটা, দেখো ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে গার্ড সেলটা হচ্ছে অ্যাকচুয়ালি বিন শেপড, মানে সিম বীজের আকৃতির মতো এই গঠনটা হয়। অন্যদিকে মনোকট যে প্ল্যান্টগুলো হয়, একবীজপত্রী যে উদ্ভিদগুলো হয়, তাদের ক্ষেত্রে যে গার্ড সেল যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো ডাম্বেল শেপ, মানে সেইখানকার গার্ড সেল যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাম্বেল আকৃতি। তাহলে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে ডাইকটের ক্ষেত্রে এটা হচ্ছে বিন শেপড, আর মনোকটের ক্ষেত্রে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাম্বেল শেপ। তো এটাই দুজনকার ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায়, তাদের স্ট্রাকচারগুলো দুরকম হয়। এবার আমরা পড়ব যে স্টোমাটা যেটা রয়েছে সেটা কিভাবে ওপেন ক্লোজ হয় সেটা একটু খুব ভালো করে বোঝার জন্য আগে আমাদের যে স্ট্রাকচারটা একটু ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে গার্ড সেলের স্ট্রাকচার। দেখো গার্ড সেল যেটা থাকে, গার্ড সেলের বিশেষত্ব হচ্ছে গার্ড সেলের এখানে সেল ওয়াল রয়েছে চারপাশেতে, আর ভেতরের দিকে সাইটোপ্লাজম, যেটা নর্মাল প্ল্যান্ট সেলে যেরকম সাইটোপ্লাজম হয় একদমই তাই। এবং এখানকার মধ্যে দেখো দুটো কর্নারেতে দুটো সেলের নিউক্লিয়াসটাকে দেখিয়েছে, এবং খুব ভালো করে দেখো যে এখানেতে একটা বড় আকৃতির ভ্যাকুল রয়েছে, কারণ ওই যে বলেছি ওয়াটার এক্সচেঞ্জ হয়, ওয়াটার এক্সচেঞ্জ যেখানেই হবে সেখানে জানবে যে ভ্যাকুল এখানেতে প্রচুর পরিমাণে তৈরি হবে। আর দেখো এখানেতে কিছু ক্লোরোপ্লাস্টিড আছে, তার মানে অ্যাকচুয়ালি গার্ড সেল যেটা সেটা হচ্ছে ফটোসিনথেটিক, তারা ফটোসিনথেসিস করতে সক্ষম। এবার যখন স্টোমাটাটা বন্ধ হয়ে আছে তখন একটু ভালো করে খেয়াল করো, এই স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি স্টোমাটার যে গার্ড সেল রয়েছে তার সবথেকে বড় বিশেষত্ব যেটা সেটা হচ্ছে গার্ড সেলের সেল ওয়ালটা। দেখো সেল ওয়ালটা ভেতরের দিকটা হচ্ছে কিন্তু হার্ড এবং ভেতরের দিকটা অনেকটা চওড়া, কিন্তু দেখো বাইরের দিক যেটা রয়েছে সেইটা কিন্তু খুব পাতলা। তার মানে একটা জিনিস ভাবো যে এখানের যে গার্ড সেলটা রয়েছে, গার্ড সেলগুলোর ভেতরের দিকের ওয়ালগুলো হচ্ছে অনেকটা চওড়া, আর বাইরের দিকের অ্যাকচুয়ালি ওয়ালগুলো হচ্ছে পাতলা। তার মানে এই ভেতরের দিকটা কিন্তু খুব একটা ফ্লেক্সিবল নয়, যে খুব একটা নমনীয় নয়, কিন্তু বাইরের দিকটা যেহেতু পাতলা সেই জন্য ওটা কিন্তু অনেক বেশি নমনীয় বা ফ্লেক্সিবল।
এবার একটা জিনিস খেয়াল করো যে এই ভ্যাকুয়ালটা যখনই বাইরে থেকে জল প্রবেশ করবে তাহলে তখনই কী হবে, ভ্যাকুয়ালের মধ্যেতে দেখো জল প্রচুর বেড়ে গেছে। এবার গার্ড সেলটা খেয়াল করলেই বুঝতে পারছো যে এখানে দেখো এরকম সাইডে ক্রসের মতো করে কিছু দাগ দেওয়া আছে। ক্রসে এই যে দাগটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে এই সেলগুলোর এই সাইডের দিকেতে রিংয়ের মতো করে বা স্প্রিংয়ের মতো করে অ্যাকচুয়ালি সেল ওয়ালটা বেশ কিছু জায়গায় ভেতরের দিকে একটু করে চওড়া হয়ে যায়, যার জন্য যেটা হয় যে যখনই জল প্রবেশ করে এই সেলটা যখন সাইজে বাড়তে যায় তখন চওড়ায় কিন্তু খুব একটা বাড়তে পারে না। এটা মেনলি সেলটা যেটা বাড়ে সেটা হচ্ছে লম্বায় বাড়ে, বোঝা যাচ্ছে? যখনই জল ঢুকবে সেলটা যখন বাড়বে সেটা হচ্ছে লম্বায় বাড়বে। এবার লম্বায় যখনই বাড়তে যাবে একটা জিনিস খেয়াল করো যে এই সেলটার ক্ষেত্রে এই দিকের ওয়ালটা হচ্ছে অনেকটা চওড়া আর এই দিকের ওয়ালটা পাতলা, তাহলে ন্যাচারালি যেটা হবে সেটা হচ্ছে এই দিকের ওয়ালটা কিন্তু খুব একটা এক্সপ্যান্ড করতে পারবে না, খুব একটা বাড়তে পারবে না, কিন্তু এই ধারের ওয়ালটা অনেকটা কিন্তু বাড়তে পারবে। এবং ন্যাচারালি দুটোকে কম্পেয়ার করলে দেখো এই ভেতরের দিকের ওয়ালগুলো কিন্তু অতটা বাড়তে পারছে না, কিন্তু এই বাইরের দিকের ওয়ালগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি বাড়তে পারছে। তাহলে যখনই বাইরে থেকে জল ঢুকবে, যখনই বাইরে থেকে দেখো জল ঢুকবে তাহলে যেটা হবে এই সাইডের ওয়ালগুলো কিন্তু অনেকটা করে অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড করে যাবে এবং বেন্ড করে যাবে, কিন্তু ভেতরের দিকটা অতটা বেশি এক্সপ্যান্ড বা বেন্ড করতে পারবে না। তার জন্য যে জিনিসটা হবে দেখো স্ট্রাকচারটা একটা বিন শেপ স্ট্রাকচার তৈরি হবে, যার জন্য তখন স্টোমাটাটা অ্যাকচুয়ালি খুলে যাবে। অর্থাৎ যখনই দেখা যাবে যে আশপাশের অ্যাকচুয়ালি সাবসিডিয়ারি যে সেলগুলো আছে, একটু আগেই যেটা দেখলাম সহায়ককারী কোষগুলো, যে যখনই সহায়ককারী কোষগুলো থেকে জল প্রবেশ করে স্টোমাটার এই পাশের যে গার্ড সেল রয়েছে, তখনই দেখা যায় যেটা হয় সেটা হচ্ছে যে এই ভেতরের দিকের ওয়ালগুলো অতটা বেশি কিন্তু এক্সপ্যান্ড করে না, কিন্তু বাইরের দিকের যে ওয়ালটা রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি এক্সপ্যান্ড করে। এবং সেটা এক্সপ্যান্ড করার জন্য আস্তে আস্তে দেখা যাবে ওটা বেন্ড হয়ে গিয়ে যে জিনিসটা হয় যে ওয়াটার প্রেশারটার জন্য এটা এরকম একটা বিন শেপ স্ট্রাকচার তৈরি করে এবং তার জন্য মাঝে স্টোমাটা যেটা সেটা ওপেন হয়ে যায়। আর দেখা যায় যে রাত্রেবেলাতে আবার এই জল যেটা এখানে রয়েছে সেই জলগুলো বাইরেতে বেরিয়ে যায়। যখনই জলগুলো বাইরেতে বেরিয়ে যাবে তখন আবার দেখা যাবে যে স্টোমাটা যেটা রয়েছে সেটা ক্লোজ হয়ে যাবে, কারণ গার্ড সেলগুলো তখন দেখা যাবে যেটা হয় সেটা হচ্ছে স্ট্রেট হয়ে যায়। তাহলে এইভাবেই অ্যাকচুয়ালি দেখো অসমোসিস, অর্থাৎ গার্ড সেলের মধ্যে এন্ডো অসমোসিস যখনই হবে তখনই দেখো স্টোমাটাটা ওপেন হবে, আর যখনই এক্সো অসমোসিস পদ্ধতিতে গার্ড সেল থেকে জল বাইরের দিকে বেরিয়ে যাবে তখনই যেটা হয় তখন দেখো স্টোমাটাটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে কখনো স্টোমাটাটা দেখো ওপেন হচ্ছে, কখনো স্টোমাটাটা ক্লোজ হচ্ছে, এবং এই স্টোমাটার ওপেন এবং ক্লোজ যেটা রয়েছে এটা গোটাটাই দেখো অ্যাকচুয়ালি কিন্তু অসমোসিস দ্বারা কন্ট্রোল হচ্ছে, যে কখনো জল দেখো ভেতরে প্রবেশ করছে, কখনো জল বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এবার হঠাৎ করে কখনোই কিন্তু জল ভেতরের দিকেও আসতে পারে না বা হঠাৎ করে জল বাইরের দিকেও যেতে পারে না। নিশ্চয়ই এই জল ভেতরের দিকে আসার বা বাইরের দিকে বেরোনোর কিছু একটা কারণ আছে বা কিছু একটা মেকানিজম আছে, সেই মেকানিজমগুলোই আমরা পড়ব, তাহলেই বুঝতে পারবো যে কিভাবে দিনের বেলাতে স্টোমাটাটা খোলা থাকছে এবং রাত্রেবেলাতে স্টোমাটাটা বন্ধ হচ্ছে। তবে তার আগে একটা জিনিস যে দেখো সব ক্ষেত্রে সব উদ্ভিদের ক্ষেত্রে স্টোমাটা একই টাইমে যে খোলা থাকবে বা বন্ধ থাকবে এমন কিন্তু কোনো ব্যাপার নয়। যেমন ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রেই যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে এদের ক্ষেত্রে দিনের বেলাতে স্টোমাটাটা খোলা থাকে, রাত্রেবেলাতে বন্ধ থাকে। যেমন দেখো আপেলের ক্ষেত্রে দেখানো হচ্ছে, শুধু আপেল নয়, আম জাম কাঁঠাল সব গাছের ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে দিনের বেলাতে স্টোমাটাটা খোলা আছে এবং রাত্রেবেলাতে স্টোমাটাটা বন্ধ হয়ে যায়, পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়। অন্যদিকে কিছু গাছের ক্ষেত্রে যেমন আলুর ক্ষেত্রে দেখা যায় যে মানে এখানেও একই রকম, যে শুধুমাত্র দিনের বেলাতেই এটা খোলা থাকে, রাত্রেবেলা যেই হয় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। কিছু উদ্ভিদের ক্ষেত্রে আছে যাদের ক্ষেত্রে সবসময়ই এটা অ্যাকচুয়ালি খোলা থাকে, যেমন কপির ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা দেখা যায় যে শুধুমাত্র যখন একদম ভোরবেলা সূর্য উঠছে এবং একদম সন্ধেবেলা যখন সূর্য অস্ত যাচ্ছে, এই দুটো টাইম ছাড়া সব সময় কিন্তু পত্ররন্ধ্র যেটা সেটা খোলা থাকে। মানে এগুলো হচ্ছে প্রত্যেকের রিকোয়ারমেন্টের উপরে বেস করে যে তারা যে এক্সচেঞ্জ অফ গ্যাসেস যেটা হচ্ছে O2 CO2 যে আদান প্রদান করছে সেটা কতক্ষণ দরকার এবং কত বেশি অ্যামাউন্ট দরকার,
তার উপর নির্ভর করি স্টোমাটাটা খোলা থাকে। এবার দেখা যায় কিছু উদ্ভিদের ক্ষেত্রে আবার দেখা যায় যে যেমন দেখো গমের ক্ষেত্রে দেখা যায় সারা দিনের মধ্যে দুপুরবেলাতে খুব অল্প সময়ের জন্য জাস্ট কয়েক ঘন্টার জন্য পত্ররন্ধ্রটা খোলা হয় বা স্টোমাটাটা খোলা থাকে, বাকি সব সময়টাই কিন্তু এটা বন্ধ অবস্থায় থাকে। আবার ইকুইজিটামের ক্ষেত্রে একটা বিশেষত্ব হয়, এদের কখনোই স্টোমাটা বন্ধ হয় না, সবসময় স্টোমাটাটা খোলা কন্ডিশনে থাকে, মানে সবসময় এরা কিন্তু এক্সচেঞ্জে পার্ট নেয়। তো এইটাই অ্যাকচুয়ালি দেখো যে এক একটা উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকমের তাদের কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টোমাটার ওপেনিং ক্লোজারের টাইম আছে। এবার একটা কথা বলা হয় দেখো যে ফটো অ্যাক্টিভ মুভমেন্ট, স্কোটো অ্যাক্টিভ মুভমেন্ট, মানে এটা সম্পর্কে আগেও একবার দেখবে বলেছি যে আমাদের এখানে যে গাছগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি কী হয়, সানলাইটের প্রেজেন্সে তার স্টোমাটাগুলো খোলা থাকে, আর যখনই সানসেট, যখনই সূর্যাস্ত হয়ে যায় রাত্রেবেলা হলেই স্টোমাটা বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের অ্যাকচুয়ালি স্টোমাটা খোলাটা পুরোটাই সানলাইটের ওপর ডিপেন্ড করে। তো সেই জন্য আমাদের এখানে যে উদ্ভিদগুলোকে আমরা চারপাশে দেখি তাদের যে স্টোমাটাল ওপেনিং ক্লোজার যে ব্যাপারটা, সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফটো অ্যাক্টিভ মুভমেন্ট। কিন্তু অন্যদিকে দেখবে যে ক্যাকটাস জাতীয় যে উদ্ভিদগুলো হয় তাদের ক্ষেত্রে যে ঘটনাটা দেখা যায় যে তাদের অ্যাকচুয়ালি রাত্রেবেলাতে সেলের পিএইচটা বেড়ে যায়। তো যখনই সেলের পিএইচটা কমে যায়, সেলের পিএইচটা অ্যাকচুয়ালি অ্যাসিডিক হয়ে যায়। তো যখনই সেলের পিএইচ অ্যাসিডিক হয় তখন ওদের স্টোমাটাটা ওপেন হয়, পত্ররন্ধ্রটা তখন অ্যাকচুয়ালি খোলে। আর যখন দিনের বেলাতে ওরা ফটোসিনথেসিস স্টার্ট করে, ওদের পিএইচ যেটা, সেই পিএইচটা তখন নিউট্রাল হয়ে যায়, তখন পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে ঘটনাটা দেখবে নর্মাল উদ্ভিদের পুরো আলাদা হয়, ওদের রাত্রেবেলাতে পত্ররন্ধ্রটা খোলা থাকে আর দিনের বেলাতে পত্ররন্ধ্র যেটা, স্টোমাটা যেটা, সেটা বন্ধ থাকে। তো সেই কারণেই ওদের যে অ্যাকচুয়ালি স্টোমাটার ওপেনিং ক্লোজার সেটা কখনোই সানলাইট দিয়ে স্টিমুলেটেড হয় না, ওটা অ্যাকচুয়ালি সেলের পিএইচ দিয়ে স্টিমুলেটেড হয়। রাত্রেবেলাতে সেলের পিএইচটা যেহেতু কম থাকে, যেহেতু ওটা অ্যাসিডিক হয়ে যায়, তো ওই অ্যাসিডিক পিএইচে ওদের স্টোমাটাটা খোলে। আর অন্যদিকে দেখা যায় যখন দিনের বেলাতে ফটোসিনথেসিস স্টার্ট হয় তখন পিএইচটা আস্তে আস্তে নিউট্রাল হয়ে যায়। তো নিউট্রাল পিএইচে ওদের পত্ররন্ধ্র যেটা, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, মানে ওদের স্টোমাটাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তো ওদের যেহেতু স্টোমাটার ওপেনিং ক্লোজারটা পিএইচ ডিপেন্ডেন্ট, পিএইচের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, সেই জন্য ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে স্কোটো অ্যাক্টিভ মুভমেন্ট। তাহলে একটা রয়েছে ফটো অ্যাক্টিভ মুভমেন্ট, একটা সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে স্কোটো অ্যাক্টিভ মুভমেন্ট। এবার দেখো তাহলে দুটো টাইপের জিনিস। আর একটা জিনিস বলা হয় সেটা হচ্ছে স্টোমাটাল ক্লক। দেখা যায় যে প্রত্যেক দিন যখন স্টোমাটাটা খুলতে শুরু করে, যেমন অ্যাকচুয়ালি আমরা দেখি যে বাইরের দিকেতে আমাদের একটা ক্লক যেটা থাকছে, যে ঘড়ি সবসময় চলছে, সেটা দিয়ে আমরা টাইম মেজারমেন্ট করতে পারি সারা দিনের। যখন অ্যাকচুয়ালি স্টোমাটা যত সময় যায়, ধরো ভোরবেলা থেকে শুরু করে যত দুপুরের দিকে যাবে, স্টোমাটা আস্তে 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 ওপেন হয় এবং দুপুরবেলাতে পুরো স্টোমাটাটা একদম সর্বোচ্চ ওপেন কন্ডিশনে থাকে। আবার যখন সন্ধে হতে থাকে স্টোমাটাটা অল্প অল্প করে বন্ধ হতে যায়, যখন একদম সূর্যাস্ত হয়ে যায় স্টোমাটা টোটাল বন্ধ হয়ে যায়। তাহলে অ্যাকচুয়ালি ঠিক যেরকম ঘড়ির ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী সেই ঘড়ির কাঁটাগুলো ঘোরে, স্টোমাটার ওপেনিংটাও আস্তে আস্তে যত বেলা বাড়তে থাকে ধীরে 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 স্টোমাটাটা আরও বেশি আকৃতিতে বড় হয়। তার মানে তারও কিন্তু ঘড়ির মতো একটা ছন্দ আছে, এবং যখনই সন্ধ্যের দিকে হয় তখন আবার স্টোমাটাটা আস্তে আস্তে বন্ধ হতে হতে একদম পুরোপুরি সন্ধ্যেবেলা সূর্যাস্তের পর, সানসেটের পর পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাহলে যেরকম ঘড়ি চলে সেরকম স্টোমাটার ওপেনিং বা ক্লোজারটাও একটা নির্দিষ্ট সময় বাদে বাদে একটা নির্দিষ্ট পরিমাণে হয়, এবং সেইটাকে দেখে কিছুটা ঘড়ির মতো ছন্দের মতো সেই যেহেতু চলছে, সেই কারণেই ওটাকে বলা হয় সেটা হচ্ছে স্টোমাটাল ক্লক, ওই জিনিসটা। এবার দেখো পরে যেটা আসছে সেটা হচ্ছে স্টোমাটার ফাংশন, যে পত্ররন্ধ্র যেটা অ্যাকচুয়ালি গাছের ক্ষেত্রে থাকছে তার অ্যাকচুয়ালি ফাংশন কি, মানে সেটা কি কি কাজ করে। প্রথম কাজ হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জে সে দেখো ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। প্রথম যে O2 CO2 যে ট্রান্সপোর্ট হচ্ছে সেটার ক্ষেত্রে কাজ করছে। সেকেন্ড হচ্ছে ট্রান্সপিরেশন, সেকেন্ড হচ্ছে বাষ্পমোচনের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। আর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ফুড প্রিপারেশান অ্যান্ড স্টোরেজ। এবার ফুড প্রিপারেশান অ্যান্ড স্টোরেজ যেটা বলছে, কারণ দেখলে যে অ্যাকচুয়ালি স্টোমাটার পাশেই যে গার্ড সেলার রয়েছে সেই গার্ড সেলেতে ক্লোরোফিল আছে। তো ক্লোরোফিল থাকার জন্য ন্যাচারালি সে ফটোসিনথেসিস করবে, এবং ফটোসিনথেসিস করে সেই গ্লুকোজগুলোকে সে স্টোর রাখে।
তাহলে সেই কারণেই অ্যাকচুয়ালি বলা হয় যে সেই ফটোসিনথেসিস করছে মানেই সে ফুড প্রিপারেশনে হেল্প করছে এবং তার সাথে সাথে অ্যাকচুয়ালি স্টোরেজের জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। তো এই হচ্ছে স্টোমাটা যেটা অ্যাকচুয়ালি রয়েছে সেই স্টোমাটার ফাংশন। এবার আমরা অ্যাকচুয়ালি স্টোমাটার ওপেনিং ক্লোজারের জন্য কিছু হাইপোথিসিসের কথা পড়ব, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছিলেন, যে বিভিন্ন হাইপোথিসিস দিয়েছিলেন যে কিভাবে অ্যাকচুয়ালি দিনের বেলাতে জলটা ঢুকছে গার্ড সেলের মধ্যে, যার জন্য গার্ড সেলটা খুলে যাচ্ছে, আবার রাত্রেবেলাতে যে গার্ড সেল থেকে জলটা বেরিয়ে যাচ্ছে যার জন্য গার্ড সেলটা আবার স্টোমাটাটাকে বন্ধ করে দিচ্ছে, সেই মেকানিজমটা কিভাবে চলে সেটা সম্পর্কে কিছু বিজ্ঞানী কিছু ধারণা দেন। তো ধারণাগুলোর কনসেপ্টগুলো খুব ইজি, একটু ভালো করে বুঝলেই দেখো আর সেরকম সমস্যা হবে না। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ফটোসিনথেটিক হাইপোথিসিস অফ স্টোমাটাল ওপেনিং, অর্থাৎ স্টোমাটার খোলা বন্ধটার ফটোসিনথেসিস ডিপেন্ডেন্ট কিছু বিজ্ঞানীর মতে। কিভাবে সেটা হয় খুব ভালো করে জিনিসটা বুঝবে। সেটা অ্যাকচুয়ালি হয় যেটা যে দেখবে যে কোনো ক্ষেত্রে যখনই আমরা স্টোমাটার কথা পড়ছিলাম, স্টোমাটাল অ্যাপারেটাসের কথা পড়ছিলাম, দেখো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এখানে স্টোমাটা যেটা রয়েছে তার পাশেতে দেখো এইগুলো হচ্ছে গার্ড সেল, আর এই যে চারপাশে যেগুলো রয়েছে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সাবসিডিয়ারি সেল। এবার খুব ভালো করে একটা জিনিস দেখো যে গার্ড সেল যেটা রয়েছে, রক্ষী কোষ যেটা রয়েছে, তার মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্টিড আছে, কিন্তু আশপাশের যে সেলগুলো রয়েছে এদের মধ্যে কারো কিন্তু ক্লোরোপ্লাস্টিড নেই। তার মানে বুঝতেই পারছো যে যখনই দিনের বেলাতে সূর্যের আলো ফুটতে শুরু করবে অ্যাকচুয়ালি গার্ড সেল যেটা রয়েছে এই গার্ড সেল কিন্তু ফটোসিনথেসিস করতে স্টার্ট করবে, কিন্তু আশপাশের সেলগুলো যেহেতু দেখো কোনো ক্লোরোপ্লাস্টিড নেই তাহলে এই সেলগুলোতে কোনো দিনই কিন্তু ফটোসিনথেসিস হবে না। তাহলে যখনই এই ফটোসিনথেসিস করতে স্টার্ট করবে সঙ্গে সঙ্গে দেখো এখানেতে গ্লুকোজের অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়বে, কারণ সে গ্লুকোজ সিনথেসিস করছে। তাহলে যখনই গ্লুকোজ সিনথেসিস করতে স্টার্ট করবে সঙ্গে সঙ্গে দেখো এই সেলটার কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়বে, যেহেতু গ্লুকোজ তৈরি করছে। এবার যত দেখো অ্যাকচুয়ালি সানলাইটের পরিমাণ বাড়বে তত এখানে গ্লুকোজ সিনথেসিস হারটা বাড়বে এবং তত এই সেলটার কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি বাড়তে থাকবে, ঘনত্বটা এই সেলটার বাড়বে। তাহলে আশপাশের সেলগুলোর দেখো যেহেতু কোনো ফটোসিনথেসিস হচ্ছে না তাহলে ওদের কনসেন্ট্রেশন কিন্তু আগের মতোই থাকবে। তাহলে সেই রেসপেক্টে ভাবতে গেলে দেখো এই সেলটার যে সাইটোপ্লাজম তার কনসেন্ট্রেশন লো, এইটার কনসেন্ট্রেশন হাই, তাহলে অটোমেটিক্যালি অসমোসিসের নিয়ম অনুযায়ী লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে ওয়াটার মলিকিউলগুলো আসতে শুরু করবে, এবং যখনই লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে ওয়াটার মলিকিউলগুলো আসবে তার মানে সঙ্গে সঙ্গে দেখো এন্ডো অসমোসিস, এবং আস্তে আস্তে জল ঢোকার জন্য ধীরে ধীরে এই সাইডটা কম বাড়বে এই দিকটা বেশি বাড়বে, যার জন্য দেখা যাবে এই সেলটা একটা বিন শেপ স্ট্রাকচার তৈরি করবে, এবং ঠিক একইভাবে এই সেলটাও একটা বিন শেপ স্ট্রাকচার তৈরি করবে। তাহলে মাঝে স্টোমাটাটা ওপেন হয়ে যাবে। তাহলে যেই দেখো দিনের বেলাতে সানলাইট উঠলো এই ফটোসিনথেসিস স্টার্ট করলো, সঙ্গে সঙ্গে বাইরে থেকে এন্ডো অসমোসিস হতে শুরু করলো, বাইরের থেকে জলগুলো ঢুকতে শুরু করলো, তার জন্য অ্যাকচুয়ালি গার্ড সেলটা ফুলে গেল, এবং গার্ড সেলটা ফুলে বেন্ড যখনই হলো সেটা বেঁকে যখনই গেল তখনই অটোমেটিক্যালি মাঝের যে স্টোমাটা সেই স্টোমাটাটা দেখো অ্যাকচুয়ালি ওপেন হয়ে গেল। এবার সারা দিনের পর যখন সন্ধেবেলা হচ্ছে তখন সন্ধেবেলা যখনই হবে দেখো এখানকার এই সেলগুলোর ফটোসিনথেসিস কিন্তু তখন স্টপ হয়ে গেছে, তাহলে নতুন করে আর ফটোসিনথেসিস হচ্ছে না, নতুন করে গ্লুকোজ আর কিন্তু তৈরি হচ্ছে না, এবং যে গ্লুকোজগুলোর যে কটা গ্লুকোজ অ্যাকচুয়ালি এই সেল ব্যবহার করার সেই কটাকে সে নিজে ব্যবহার করে, বাকি গ্লুকোজগুলো দেখা যায় যে হয় এর দেহের মধ্যেই স্টার্চ বা শ্বেতসার হিসেবে সেটা সঞ্চিত হয়ে যাবে, অথবা দেখা যাবে যে সেটা ফ্লোয়েমের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে আবার গাছের অন্য অংশে চলে গেছে। তাহলে রাত্রেবেলা যেটা হবে এর গ্লুকোজ সিনথেসিসটা স্টপ হয়ে যাবে, এবং যেহেতু এখানকার মধ্যে আর গ্লুকোজ কিছু থাকবে না, কারণ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম গ্লুকোজটাই ও ব্যবহার করে নিয়েছে এবং বাকি গ্লুকোজটা সে ট্রান্সপোর্ট করে দিয়েছে। তাহলে সারাদিন ধরে দেখো পাশের সাইটোপ্লাজম থেকে মানে পাশের সেলের সাইটোপ্লাজম থেকে জল এদের দেহের মধ্যে ঢুকেছে। তাহলে যখন এই গ্লুকোজগুলো সব সরে যাচ্ছে তখন যে অবস্থাটা রাত্রেবেলা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই সেলগুলো থেকে সারাদিন জল বেরিয়ে এসছে,
তাহলে এই সেলগুলোর অ্যাকচুয়ালি দেখো কনসেন্ট্রেশন বেড়ে গেছে, আর জলগুলো এসে জমেছে কোথায়, এই সেলগুলোর মধ্যে। তাহলে অটোমেটিক্যালি এই সেলগুলোর কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি কমে গেছে, এদের ঘনত্ব কমে গেছে। তাহলে আবার দেখো অসমোসিসের নিয়ম অনুযায়ী লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশনের দিকে ওয়াটার মলিকিউলগুলো মুভ করতে শুরু করবে, অর্থাৎ শুরু হবে যেটা, সেটা হচ্ছে এক্সো অসমোসিস। এবং এক্সো অসমোসিসে যখনই দেখো জলগুলো আবার বাইরের দিকে বেরিয়ে চলে যাবে, তখন আবার কিন্তু গার্ড সেল যেটা, সেটা স্ট্রেট হয়ে যাবে, সোজা হয়ে যাবে, এবং যার জন্য মাঝের যে স্টোমাটাটা, সেই স্টোমাটাটা বন্ধ হয়ে যাবে। তাহলে প্রথমেই দেখো যে অ্যাকচুয়ালি স্টোমাটা যে খোলা বা বন্ধ হওয়া, যে স্টোমাটার যে ওপেনিং আর ক্লোজার, সেটা পুরোটাই অ্যাকচুয়ালি দেখো প্রথম যে মতবাদ বলা হচ্ছে সেটা হচ্ছে ফটোসিনথেটিক হাইপোথিসিস, যেটা দিয়ে এটাকে এক্সপ্লেন করা হচ্ছে। তাহলে এটা দেখো ফার্স্ট হাইপোথিসিস, যেটা এক্সপ্লেন করলো যে কিভাবে স্টোমাটা অ্যাকচুয়ালি দিনের বেলা খুলছে এবং রাত্রেবেলা বন্ধ হচ্ছে। এবার দেখো দ্বিতীয় একটা হাইপোথিসিস আসছে। এই হাইপোথিসিসটাও খুব ইম্পর্ট্যান্ট একটা হাইপোথিসিস, এবং এখানে দেখো ছবিটা বাংলায় দেয়া আছে আর এইদিকে ডায়াগ্রামটা ইংলিশেতে লেখা আছে। এবার ভালো করে একটা জিনিস দেখো, যে একটা ঘটনা অনেক সময় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে কোনো দিন এমন হয় যে দিনের বেলাতে হয়তো মেঘ করে আছে, তাহলে সানলাইট আসছে না, কিন্তু সানলাইট না এলেও দেখা যায় একটা গরম ভাব কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে, যেটা গুমোট দেখবে একটা ভাব থেকে যায়। তাহলে সেই পরিবেশেতেও যখন দেখা যায় যে একটা গুমোট ভাব সেখানেতে অ্যাকচুয়ালি রয়ে গেছে, বা সেইখানকার এনভায়রনমেন্ট যেটা রয়েছে সেখানেতে একটা গরম ভাব রয়ে গেছে, সেই দিনকেও কিন্তু স্টোমাটা ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে। তাহলে সেই দিনকে স্টোমাটার যে ওপেনিং, সেটা তো ফটোসিনথেসিসের মাধ্যমে হতে পারবে না। তাহলে সেইটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, মানে সেটা কিভাবে কন্ট্রোল হয়, সেটা দেখো, সেটাকে এক্সপ্লেন করার জন্য কিছুজন সায়েন্টিস্ট আবার অন্য একটা মতবাদের কথা বলেন যে কিভাবে সেটা কন্ট্রোল হয়। সেটাকে বলা হয় স্টার সুগার হাইপোথিসিস অফ স্টোমাটাল ওপেনিং। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেকানিজম বা ইম্পর্ট্যান্ট একটা পদ্ধতি বলতে পারো। যে কি হয়, যে অ্যাকচুয়ালি দেখো দিনের বেলাতে যখনই সূর্যালোক ওঠে, দিনের বেলা যেই সানলাইট আসছে, সঙ্গে সঙ্গে দেখো যে ঘটনাটা ঘটে, যেই সানলাইট আসছে সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার যে কার্বন ডাইঅক্সাইড, সেলের ভেতরের যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো ফটোসিনথেসিস করতে লেগে যায়। ফটোসিনথেসিসে যেই কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি ব্যবহার হবে, দেখবে কার্বন ডাইঅক্সাইড যখনই জলের মধ্যে ডিজলভ কন্ডিশনে থাকে, জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ডিজলভ অবস্থায় থাকলে সেটা তৈরি করে কার্বনিক অ্যাসিড। তাহলে যখনই সেটা তৈরি করছে দেখো কার্বনিক অ্যাসিড, তাহলে ওটা একটা অ্যাসিড, তাহলে ওটা কী করবে, সেলের পিএইচটাকে কমিয়ে দেবে। আর যখনই ফটোসিনথেসিসে দেখো CO2গুলো ইউটিলাইজ হয়ে যাবে, তাহলে অ্যাসিড যেটা অ্যাকচুয়ালি ছিল সেটা দেখো ধীরে ধীরে তার পরিমাণ কমতে থাকবে। তার জন্য এনভায়রনমেন্ট বা ওই সেলটা যেটা রয়েছে তার পিএইচটা অ্যাকচুয়ালি নিউট্রাল হয়ে যাবে। তাহলে যখনই ফটোসিনথেসিস স্টার্ট হচ্ছে দেখো সেলের পিএইচটা অ্যাকচুয়ালি কী হয়, নিউট্রাল হয়ে যায়। এবার গার্ড সেলের মধ্যেও একটু আগে বললাম প্রচুর পরিমাণে অ্যাকচুয়ালি স্টার্চ থাকে, প্রচুর পরিমাণে সেখানেতে অ্যাকচুয়ালি দেখো স্টার্চ বা শ্বেতসার যেটাকে বলা হয় সেটা সঞ্চিত অবস্থায় থাকে। এবার যখনই পিএইচটা নিউট্রাল হয়, নিউট্রাল পিএইচে অ্যাকচুয়ালি স্টার্চ সেটা ভেঙে যায় এবং স্টার্চ ভেঙে গিয়ে কনভার্ট হয় গ্লুকোজে। এবার দেখো যখনই এই কনভার্সনটা হতে যায়, এখানে একটা এনজাইম কাজ করে যার নাম হচ্ছে ফসফোগ্লুকোমিউটেজ। এই ফসফোগ্লুকোমিউটেজ অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে স্টার্চকে গ্লুকোজে কনভার্ট করে দেয়। তাহলে স্টার্চ যেটা এখানে সঞ্চিত ছিল সেটা যেই গ্লুকোজে কনভার্ট হয়ে গেল, তাহলে গ্লুকোজ তৈরি হওয়া মানেই হচ্ছে এখানকার দেখো কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয়া। অ্যাকচুয়ালি স্টার্চ হচ্ছে গ্লুকোজের সঞ্চিত রূপ। গ্লুকোজের সঞ্চিত রূপ মানে হচ্ছে যে যেমন দেখবে যে আমি বলতে পারি যে সাপোজ মিছরি যেটা বলা হয়, তো দেখবে যে কোনো একটা মিছরিকে জলের মধ্যে জাস্ট যদি আমি রাখি, তাহলে দেখবে সঙ্গে সঙ্গে তো সেটা আর গুলে যাচ্ছে না। তাহলে সেটা অ্যাকচুয়ালি কি হয়, দেখবে যে যখন আমি মিছরিটাকে রাখছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেটাও একটা গ্লুকোজের একটা ফর্ম, মানে সেটাও কার্বোহাইড্রেটের একটা ফর্ম, কিন্তু দেখবে সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশনটা খুব বেশি কিন্তু বাড়িয়ে দেয় না, কারণ কনসেন্ট্রেশনটা ওখানে খুব সামান্য করে বাড়ে, কারণ অল্প অল্প করে যেটা মিছরি সেটা ধীরে ধীরে জলের মধ্যে ডিজলভ হয়।
কিন্তু দেখবে যে যদি আমি মিছরিটাকে মানে অ্যাকচুয়ালি চামচ দিয়ে গুলিয়ে দিই, তাহলে কিন্তু দেখা যায় যে মিছরিটা আস্তে আস্তে ছোটো ছোটো পার্টিকেলে ভেঙে যায়। যখনই ওটা ছোটো ছোটো পার্টিকেলে ভেঙে যাবে, তখনই কিন্তু ওটা আবার কি করবে, দেখবে ওই জলটার মধ্যেতে কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দেবে, কারণ জলের মধ্যে ওটা মিশে গেছে। কিন্তু আবার একটা জিনিস জানো, যে আমি যদি চিনির মানে মিছরির আর একটা ক্রিস্টালকে সুতো দিয়ে বেঁধে ওই জলটার মধ্যে ডুবিয়ে দিই, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে কিছু কিছু করে মিছরির কণা ধীরে ধীরে দেখা যায় যে ওই যে যেখানে মাঝেতে যে মিছরিটাকে ঝুলিয়ে দিয়েছি আমরা, তার গায়েতে ছোট ছোট অ্যাকচুয়ালি সুগার পার্টিকেল আবার ধীরে ধীরে ক্রিস্টাল আকারে জমতে শুরু করে। তাহলে যখনই সেগুলো জমবে, সেটা অ্যাকচুয়ালি কী করবে, জলের কনসেন্ট্রেশনটাকে আস্তে আস্তে কমিয়ে দেবে, কারণ দেখো ওই চিনিগুলো ধীরে ধীরে মিছরির গায়েতে সমস্ত আটকে যাচ্ছে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, দেখো যে সলিউবেল ফর্ম আর ইনসলিউবেল ফর্ম, তার মানে দেখো যে দুটো ফর্ম আছে। মিছরিটা যেটা রয়েছে যখন সেটা ক্রিস্টাল ফর্মেতে রয়েছে, তাহলে সেটা তখন কিন্তু অ্যাকচুয়ালি মানে বড় আকৃতির ক্রিস্টাল, সেটা কিন্তু তখন দেখো অ্যাকচুয়ালি জলের মধ্যে কনসেন্ট্রেশনটাকে বাড়াচ্ছে না। এবং মিছরিটা যখন জলেতে দ্রবীভূত হয়ে যাচ্ছে বা মিছরিটা যখন ডিজলভ হচ্ছে, তখন ওর কনসেন্ট্রেশন বাড়াচ্ছে। আর যখন আমি একটা অন্য মিছরিকে ঝুলিয়ে দিচ্ছি, তখন তার ক্রিস্টালগুলো আবার এসে গায়ে জমে যাচ্ছে, তার জন্য তখন সলিউশনের কনসেন্ট্রেশনটাকে কমিয়ে দিচ্ছে। তো ধরে নাও স্টার্চ যেটা, সেটা হচ্ছে মিছরির মতো, আর অন্যদিকে গ্লুকোজ হচ্ছে যখন ওই মিছরিটা জলেতে দ্রবীভূত হয়ে যায় বা ডিজলভ হয়ে যায়, দিয়ে ছোটো ছোটো পার্টিকেলে কনভার্ট হয় সেই রূপটা। তো অ্যাকচুয়ালি কী হয়, ধরো এখানে একটা এনজাইম আছে যেটার নাম হচ্ছে ফসফোগ্লুকোমিউটেজ, যে অ্যাকচুয়ালি ওই স্টার্চ বা শ্বেতসার যেটা বলছে সেটাকে গ্লুকোজে কনভার্ট করে। তো যখনই ওই পিএইচ 7 যখন হয়, নিউট্রাল পিএইচে অ্যাকচুয়ালি এই ফসফোগ্লুকোমিউটেজ ওই অ্যাকচুয়ালি শ্বেতসার বা যেটা স্টার্চ আমরা বলছি সেটাকে কনভার্ট করছে, সেটা হচ্ছে গ্লুকোজে। তাহলে যখনই ওই স্টার্চটাকে ও গ্লুকোজেতে কনভার্ট করে দিল, তাহলে গ্লুকোজ হচ্ছে একটা ডিজলভ ফর্ম, দ্রবীভূত অবস্থা। তাহলে সেটা কি করবে, চারপাশেতে যেই ছড়িয়ে যাবে, অটোমেটিক্যালি এর কনসেন্ট্রেশনটা এই সেলটার বাড়িয়ে দেবে। তাহলে আশপাশের যে সাবসিডিয়ারি সেল আছে সেগুলো থেকে জলটা দেখো ঢুকতে থাকবে। তো এইটাই হচ্ছে পদ্ধতি। এবার রাত্রেবেলা যেই হয়, রাত্রেবেলাতে আবার কি হচ্ছে, রাত্রেবেলাতে দেখা যায় যে যখনই রাত হলো, ফটোসিনথেসিস যেই স্টপ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু সেলের মধ্যে, যে কোনো সেলের মধ্যে রেসপিরেশন যে প্রসেসটা, সেটা কিন্তু চলতেই থাকে। এবং রেসপিরেশন চলার জন্য দেখবে রেসপিরেশনে CO2 তৈরি হয়। এবার দেখো যখনই CO2 তৈরি হচ্ছে, সেই CO2টা সেলের ভেতর যেই থাকবে, তাহলে সেলের ভেতরে সেই CO2টা থাকার জন্য আবার দেখো কার্বনিক অ্যাসিড তৈরি হবে। তাহলে পিএইচটাকে আবার দেখা যাবে স্লাইডলি সেটা যেটা করবে সেটা হচ্ছে অ্যাসিডিক করে দেবে, এবং তখন পিএইচটা হয়ে যায় সেটা হচ্ছে 5। এবং যখন পিএইচ 5 হয়, তখন দেখা যায় উল্টো একটা এনজাইম কাজ করে, যে এনজাইমটার নাম হচ্ছে হেক্সোকাইনেস। হেক্সোকাইনেস এনজাইমটা কি করে, সেটা হচ্ছে গ্লুকোজ যেটা রয়েছে সেই গ্লুকোজকে কনভার্ট করে দেয় স্টার্চে। তাহলে যেই দেখো এটা ইনসলিউবেল ফর্মে গ্লুকোজগুলো কনভার্ট হয়ে গেল, তাহলে ইনসলিউবেল ফর্মেতে এটা কনভার্ট হয়ে যাওয়ার জন্য আবার কিন্তু এই যে সেলটা, এর কনসেন্ট্রেশনটা কিন্তু দেখো অ্যাকচুয়ালি কমে যাচ্ছে। তাহলে আশপাশের সেলগুলো থেকে সারাদিন জল এসছে বলে ওদের কনসেন্ট্রেশন তখন কিন্তু আবার বেশি। তাহলে রাত্রেবেলাতে আবার দেখো এটা জলটা বেরিয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি দিনের বেলাতে পিএইচটা যখন অ্যাকচুয়ালি নিউট্রাল হয়, তখন ফসফোগ্লুকোমিউটেজ কাজ করে, এবং ফসফোগ্লুকোমিউটেজ কাজ করার জন্য স্টার্চ থেকে গ্লুকোজে কনভার্ট হয়, যার জন্য এই সেলটার কনসেন্ট্রেশন বেড়ে যায়। আবার অন্যদিকে রাত্রেবেলাতে যখন পিএইচটা অ্যাসিডিক হয়, স্লাইডলি অ্যাসিডিক হয়, তখন দেখা যায় যে সেখানে হেক্সোকাইনেস বলে একটা এনজাইম কাজ করে, এবং তখন যেটা হয় সেটা হচ্ছে গ্লুকোজটা কনভার্ট হয়ে যায় সেটা হচ্ছে স্টার্চে। এবং যার জন্য তখন আবার এই মানে এইখানকার যে সেলটা রয়েছে তার কনসেন্ট্রেশনটা অ্যাকচুয়ালি কমে যায়, এবং বাইরের সেলটার কনসেন্ট্রেশন সেই রেসপেক্টে বেশি থাকে বলে তখন কিন্তু জল বেরিয়ে যায় এবং স্টোমাটাটা বন্ধ হয়ে যায়। তো সেটাই এখানে দেখানো হয়েছে, একটু ভালো করে খেয়াল করো। তো সেখানেতে বলছে দেখো যে দিনের বেলাতে কি হচ্ছে, ফটোসিনথেসিস হচ্ছে। যেই ফটোসিনথেসিস হচ্ছে, তাহলে ন্যাচারালি দেখো ডিক্রিজ অফ CO2 কনসেন্ট্রেশন, CO2র পরিমাণ যেটা সেটা কমে যাচ্ছে, যার জন্য পিএইচটাকে বাড়িয়ে দিচ্ছে, পিএইচটাকে নিউট্রাল করে দিচ্ছে 7। এবং তার ফলে যেটা হয় সেটা হচ্ছে যাবতীয় যা স্টার্চ যেটা ছিল সেই স্টার্চটা কনভার্ট হয়ে যাচ্ছে সুগারে, এবং এই স্টার্চ সুগারেতে কনভার্ট করার জন্য
অ্যাকচুয়ালি দেখো ফসফোগ্লুকোমিউটেজ বলে একটা এনজাইম আছে, যে এনজাইমটা কাজ করে সবসময় অ্যাকচুয়ালি নিউট্রাল পিএইচে, সেই জন্যই ওই এনজাইমটা অ্যাক্টিভ হচ্ছে এবং এটাকে চেঞ্জ করে দিচ্ছে, স্টার্চগুলো থেকে সবকটাকেই গ্লুকোজে কনভার্ট করে দেয়, এবং যার ফলে কি হয়, সেল স্যাপের কনসেন্ট্রেশনটা বাড়ছে এবং এন্ডোঅসমোসিস হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখা যায় যে সেলের ভেতরে তার টার্গার প্রেসার মানে জল বেড়ে যাওয়ার জন্য সেলগুলো ফুলে যাচ্ছে এবং স্টোমাটা ওপেন হয়। অন্যদিকে রাত্রেবেলাতে কী হচ্ছে, ফটোসিনথেসিস দেখো স্টপ হয়ে আছে, তাহলে ফটোসিনথেসিস স্টপ থাকলেও রেসপিরেশান তো চলছে, যার জন্য দেখো CO2 কনসেন্ট্রেশন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এবং CO2 যত বাড়বে তাহলে অ্যাকচুয়ালি ডিক্রিজ পিএইচ মানে পিএইচটা আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে যাচ্ছে এবং পিএইচটা 5-এর মতো হয়। তো সেই 5 পিএইচেতে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে হেক্সোকাইনেজ বলে একটা এনজাইম অ্যাক্টিভ হয়, এবং হেক্সোকাইনেজ কী করে, সুগারকে কনভার্ট করে দেয়, যেটা সেটা হচ্ছে স্টার্চে। তাহলে যখনই সুগারগুলোকে স্টার্চে কনভার্ট করে দিল, যেহেতু স্টার্চটা একটা ইনসলিউবেল ফর্ম, যে সেটা যেহেতু ইনসলিউবেল ফর্ম, তাহলে দেখো সলিউবেল ফর্মটাকে ইনসলিউবেল ফর্মে যদি কনভার্ট করে দেয় তাহলে মিডিয়ামের কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি কমে যাবে। তাহলে যখনই মিডিয়াম কনসেন্ট্রেশন কমে গেল, তো সেটাই বলছে দেখো ডিক্রিজ সেল স্যাপ কনসেন্ট্রেশন, তাহলে সঙ্গে সঙ্গে যে জিনিসটা হবে সেটা হচ্ছে পাশের সেলগুলো থেকে অ্যাকচুয়ালি জল মানে যখন এর কনসেন্ট্রেশন, তাহলে পাশের সেলগুলো থেকে সারাদিন জল বেরিয়ে এসছে, তাহলে পাশের সেলগুলোর দেখো কনসেন্ট্রেশন অনেক বেশি, তাহলে যেটা হবে এক্সোঅসমোসিস অফ ওয়াটার, জলগুলো আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যেতে থাকবে, তার জন্য ডিক্রিজ ইন টার্গার প্রেসার, সেলটার অ্যাকচুয়ালি যে টার্জিড কন্ডিশান বা একদম জলে পরিপূর্ণ হয়ে যে একদম টাইট অবস্থাটা, সেটা কিন্তু লুজ হয়ে যাবে, যার জন্য অ্যাকচুয়ালি সেলটা যেটা হবে সেটা হচ্ছে পরস্পরের কাছে চলে আসবে, এবং যার ফলে স্টোমাটা যেটা সেটা ক্লোজ হয়ে যাবে। তো এটাই হচ্ছে যেটা সেটা হচ্ছে স্টার্চ সুগার হাইপোথিসিস। তো এই ঘটনাটাও একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা দিয়ে এক্সপ্লেন করা হয় যে স্টোমাটার ওপেনিং ক্লোজার। এবার দেখা যায় যে নর্মাল দিনেতেও কিন্তু এই স্টার্চ সুগার হাইপোথিসিস কাজ করে, এবং স্টার্চ সুগার হাইপোথিসিস এবং ফটোসিনথেসিস হাইপোথিসিস একসাথে কাজ করার জন্য যে খুব তাড়াতাড়ি খুব দ্রুত গতিতেই যখনই সানলাইট ওঠে তারপর থেকেই স্টোমাটাটা ওপেন হতে শুরু হয়ে যায়, আবার যখনই সন্ধেবেলা হয় তারপরেই আস্তে আস্তে স্টোমাটাটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কারণ দুজনেই কিন্তু ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আর একটা থিওরির কথা বলা হয় যেটাকে বলা হয় পটাশিয়াম ম্যালেট হাইপোথিসিস। এটাও একটা ইম্পর্ট্যান্ট থিওরি, এই প্রসেসেও অ্যাকচুয়ালি স্টোমাটার ওপেনিং ক্লোজার হয়। তো যেটা হয় অ্যাকচুয়ালি দেখো যে দিনের বেলাতে যে জিনিসটা বলে অ্যাকচুয়ালি ঘটনাটা, এটা খুব ভালো করে দেখবে, সেটা হচ্ছে দিনের বেলাতে এই যে সেলগুলো আছে, ঠিক আছে, এই সেলগুলোতে অ্যাকচুয়ালি দেখো যেহেতু এখানেতে তোমার প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্টিড আছে, তাহলে এই সেলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফটোসিনথেসিস হয়। এবার যে জিনিসটা হয় সেটা বলছে দেখো যে দিনের বেলাতে এই হাইপোথিসিসটাতে যেটা বলা হয় যে দিনের বেলায় যখনই সূর্যের আলো উঠতে শুরু করলো, তাহলে সূর্যের আলো উঠতে শুরু করলেই দেখো অটোমেটিক্যালি পিএইচটা নিউট্রাল হচ্ছে, এবং নিউট্রাল পিএইচে স্টার্চ ভাঙতে শুরু করে। তো স্টার্চ ভেঙে যখন গ্লুকোজে কনভার্ট হতে যায়, তখন স্টার্চটা ভাঙার সময় আর একটা জিনিসও তৈরি করে মাঝে ইন্টারমিডিয়েট অবস্থায়, সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। যখনই দেখো এই স্টার্চটা ভেঙে অ্যাকচুয়ালি ম্যালিক অ্যাসিড তৈরি করে, স্টার্চ যখনই ভেঙে দেখো ম্যালিক অ্যাসিড তৈরি করতে যাচ্ছে, তো এই ম্যালিক অ্যাসিড এটা একটা অর্গ্যানিক অ্যাসিড, যে কোনো অর্গ্যানিক অ্যাসিড খুব আনস্টেবল হয় এবং সঙ্গে সঙ্গে ওটা ভেঙে যায় H+ আয়ন এবং ম্যালেট আয়ন, এই অবস্থায় এটা ভেঙে যায়। এবার H+ আয়ন যেটা সেলের ভেতর তৈরি হচ্ছে, তাহলে যখনই সানলাইট উঠছে দেখো সেলের ভেতরে প্রচুর পরিমাণে কিন্তু H+ আয়ন এই সেলগুলোর ভেতরেতে তৈরি হয়েছে। এবার H+ আয়নের অ্যামাউন্টটা এই সেলগুলোর মধ্যে প্রচুর বেশি, কারণ এই সেলগুলোতেই অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস হচ্ছে, এই সেলগুলোতেই স্টার্চ ভেঙে ম্যালিক অ্যাসিড তৈরি হয়েছে, কিন্তু আশপাশের যে সাবসিডিয়ারি সেলগুলো সেখানেতে কিন্তু তৈরি হয়নি। তাহলে এখানে H+ আয়নের কনসেন্ট্রেশন বেশি হওয়ার জন্য H+ আয়নগুলো কী হবে, তারা অ্যাকচুয়ালি বাইরের দিকে বেরোতে যাবে, এবং যখনই এরা বাইরের দিকে বেরোতে যায় দেখা যায় একটা অ্যান্টিপোর্ট সিস্টেম কাজ করে। অ্যান্টিপোর্ট সিস্টেম মানে দেখবে আগে বলেছি যে দেখবে যে দুটো করে এর পকেট আছে, ঠিক আছে। এবার এদিকে দেখো H+ এর কনসেন্ট্রেশন বেশি, এদিকে কম, তাহলে H+ যখনই এদিক থেকে এদিকে যেতে যাবে, ধরো H+টা এখানে বাইন্ড করলো, যখনই এটা এদিকে যেতে যাবে উল্টো দিকে কী হবে, দেখো এই পটাশিয়াম এখানে একটা বাইন্ড করবে, পটাশিয়াম এদিক থেকে এদিকে চলে আসবে। তাহলে অ্যান্টিপোর্ট সিস্টেমে দেখবে এই দিক থেকে একটা পজিটিভ চার্জ আয়ন গেলে উল্টো দিক থেকে আর একটা পজিটিভ চার্জ আয়ন এসে ঢুকে যাবে।
তাহলে সেই জন্য যখনই এইচ প্লাস আয়ন প্রচুর এর ভেতরেতে বেড়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই এইচ প্লাস আয়নগুলো বাইরের দিকে বেরোনোর চেষ্টা করে। আর যখনই এইচ প্লাস আয়নগুলো বাইরের দিকে বেরোবে, উল্টো দিকে দেখো পটাশিয়াম আয়ন কে প্লাস আয়ন ভেতরের দিকে ঢুকবে। এবার যখনই দেখো এই যে এইচ প্লাস আয়নগুলো এক্সিট করছে, সঙ্গে সঙ্গে পটাশিয়াম আয়ন যেগুলো রয়েছে সেই পটাশিয়াম আয়নগুলো ভেতরের দিকে ঢুকতে শুরু করে দিয়েছে। এবার যখনই পটাশিয়াম আয়নগুলো ভেতরে ঢুকলো, এই পটাশিয়াম অ্যাকচুয়ালি এখানে যে ম্যালেট আয়ন আছে এদের সঙ্গে যুক্ত হয়ে পটাশিয়াম ম্যালেট তৈরি করে। এবং পটাশিয়াম ম্যালেট যখনই তৈরি হলো, এই পটাশিয়াম ম্যালেট এটা কি করে, প্রচুর পরিমাণে তৈরি হওয়ার জন্য এই পটাশিয়াম ম্যালেট অ্যাকচুয়ালি এই সেলের ভেতরকার কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দেয়। তাহলে যখনই পটাশিয়াম ম্যালেট তৈরি হয়ে এর কনসেন্ট্রেশনটা বেড়ে গেল, তাহলে অটোমেটিক্যালি দেখো পাশের সেলগুলো থেকে ওয়াটার ঢুকতে শুরু করে দেবে। যেই ওয়াটার ঢুকবে আস্তে আস্তে এই সেলগুলো ফুলে যাবে এবং যার জন্য অ্যাকচুয়ালি স্টোমাটা যেটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ঘটনাটা এখানে বলা হচ্ছে। এবং রাত্রেবেলা যখনই হবে, যখনই দেখো অ্যাকচুয়ালি সানলাইট সেখানে বন্ধ হয়ে যাবে, তাহলে সঙ্গে সঙ্গে ম্যালিক অ্যাসিড থেকে আবার উল্টো দিকেতে দেখবে গ্লুকোজগুলো স্টার্চে কনভার্ট হতে লেগে যাবে। তাহলে যখনই সেটা মানে অ্যাকচুয়ালি কনভার্ট হবে, তাহলে এই গোটা পাথওয়েটা উল্টো দিকে যাবে। অর্থাৎ যখনই দেখো রাত্রেবেলা হবে, পিএইচটা যেই দেখো অ্যাকচুয়ালি অ্যাসিডিক হবে, কারণ রাত্রেবেলাতে ফটোসিনথেসিস স্টপ, কারণ এই ঘটনাটা স্টার্ট হয়েছিল কি নিউট্রাল পিএইচে, স্টার্চটা ভাঙে হচ্ছে নিউট্রাল পিএইচে। কিন্তু যখনই রাত্রেবেলাতে দেখো ফটোসিনথেসিস স্টপ হয়ে গেছে, যখন রাত্রেবেলা হলো ফটোসিনথেসিস স্টপ হয়ে গেছে, তাহলে রেসপিরেশন চলছে, এখানকার যে এনভায়রনমেন্টটা সেটা আস্তে আস্তে কী হবে, এটা দেখো ধীরে ধীরে নিউট্রাল হয়ে যাবে। তা ধীরে ধীরে অ্যাসিডিক হবে, কারণ যেহেতু সেখানেতে রেসপিরেশন চলছে, তাহলে এখানকার পিএইচ যেটা হবে সেটা হচ্ছে 5-এর মতো হবে। যখনই সেই পিএইচটা 5-এর মতো হবে, তখন পটাশিয়াম ম্যালেট যেটা, সেই পটাশিয়াম ম্যালেটটা ভেঙে যায়। মানে পটাশিয়াম ম্যালেট নিউট্রাল পিএইচে তৈরি হয়, কিন্তু পটাশিয়াম ম্যালেট অ্যাসিড পিএইচে ভেঙে যায়। এবং কিসে ভাঙবে, কে প্লাস আয়ন আর ম্যালেট আয়নে। এবার কে প্লাস আয়নগুলো রাত্রেবেলাতে যেটা হয় সেটা বাইরের দিকে বেরিয়ে যায়। যখনই বাইরের দিকে বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখো যেই বাইরের দিকে ওটা বেরোবে, সঙ্গে সঙ্গে উল্টো দিকে কে ঢুকবে, এইচ প্লাস। মানে দিনের বেলা এইচ প্লাস বেরিয়েছিল, রাত্রেবেলাতে এইচ প্লাস আবার ঢুকে গেল। এবার পটাশিয়াম আয়নগুলো যখনই বেরোলো, এই পটাশিয়াম আয়নগুলো বাইরের দিকে বেরোনোর জন্য এইখানেতে আবার বিভিন্ন ধরনের তারা দেখবে যে অ্যাকচুয়ালি কম্পোনেন্ট তৈরি করে। এবং যখনই বাইরের দিকেতে এসে তারা কম্পোনেন্ট তৈরি করবে, তখন দেখা যাবে এই বাইরের কনসেন্ট্রেশন আবার বেড়ে যাবে। এবার বাইরের কনসেন্ট্রেশন যেই বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখো অ্যাকচুয়ালি ওর পেছু পেছু জলগুলো ধীরে ধীরে বেরোতে শুরু করে দেবে। অর্থাৎ দিনের বেলাতে দেখো পটাশিয়াম আয়নগুলো, এই যে লাল কালারের যেগুলো দেখিয়েছে সেগুলো হচ্ছে পটাশিয়াম আয়ন। দিনের বেলাতে প্রথম পটাশিয়াম আয়ন ঢোকে, যার জন্য ভেতরকার কনসেন্ট্রেশন বাড়ে এবং বাইরে থেকে জল তার পিছু পিছু প্রবেশ করে। আর যেই রাত্রেবেলা হয়, পটাশিয়াম আয়নগুলো আবার দেখো যে অ্যাসিডিক পিএইচ যখনই হয়, তখন অ্যাকচুয়ালি যে পটাশিয়াম ম্যালেটগুলো ভেঙে যায় এবং পটাশিয়াম আয়নগুলো ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে চলে আসে, যার জন্য বাইরের সেলগুলোর কনসেন্ট্রেশন বেড়ে যায় এবং যার কারণেই তার পেছু পেছু জল যেটা সেটাও বেরিয়ে যায়। তো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে পটাশিয়াম ম্যালেট হাইপোথিসিস। তাহলে এই যে হাইপোথিসিসগুলো রয়েছে, এইগুলো এক্সপ্লেন করে দেয় যে মানে যখন দিনের বেলাতে হয়তো মেঘ হয়ে আছে, অল্প সূর্যালোক আসছে, তখনও স্টোমাটা যে গোটাটা খুলে যাচ্ছে, সেটা কিভাবে খোলে সেই মেকানিজমগুলোই এখানে দেখো এক্সপ্লেন করা হয়েছে। তো এটাই হচ্ছে পটাশিয়াম ম্যালেট হাইপোথিসিস। এরকমই দেখা যায় যে আরেকটা ঘটনা আছে, যে ঘটনাটা হচ্ছে জেরোফাইটিক প্ল্যান্টের ক্ষেত্রে হয়। তাদের আবার যেটা হয়, রাত্রেবেলাতে স্টোমাটাটা খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে। সেটা কিভাবে হয় একটু জাস্ট দেখো, যে সেখানেও কিন্তু যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই পটাশিয়াম ম্যালেট হাইপোথিসিসের সাথে রিলেটেড। রাত্রেবেলাতে অ্যাকচুয়ালি কি হয়, যে CO2-র পরিমাণ দেখবে গাছের মধ্যে বাড়ে, এই ক্যাকটাস জাতীয় গাছের মধ্যে, এবং সেই CO2-র পরিমাণ বাড়লে দেখা যায় যে এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের মধ্যে দেখবে পড়েছো যে একটা এনজাইম থাকে স্পেশাল, যেটার নাম হচ্ছে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড বা পেপা। এই এনজাইমটা এই CO2-র সাথে অ্যাবজর্ব হয়ে ম্যালেট আয়ন তৈরি করে। এবার ম্যালেট আয়ন যখনই দেখবে তৈরি করছে, মানে ওই ম্যালেট আয়ন থেকে তারা তৈরি করে যেটা, সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। এবার ম্যালিক অ্যাসিড তৈরি হলেই যে জিনিসটা দেখো এখানেতে হয়, সেটা আমরা আগের ঘটনাটায়, তাহলে গার্ড সেলগুলোতে যখনই ম্যালিক অ্যাসিড তৈরি হবে, ওটা ভেঙে যাবে ম্যালেট আয়ন আর H+ আয়ন। গার্ড সেলগুলো থেকে একইভাবে
ওখানে এইচ প্লাস আয়ন বেরিয়ে যাবে আর পটাশিয়াম আয়ন ঢুকবে। তাহলে যখনই পটাশিয়াম আয়ন ঢুকবে তখনই অ্যাকচুয়ালি দেখা যাবে যে স্টোমাটা ওপেন হয়ে যাবে। তাহলে এদের ক্ষেত্রে রাত্রেবেলাতে স্টোমাটাটা ওপেন করার জন্য যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এই CO2-র শোষণের জন্য যে ম্যালিক অ্যাসিড যেটা তৈরি হচ্ছে সেই ম্যালিক অ্যাসিডের জন্য এই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে থাকে। এবার এখানেতে কেন রাত্রেবেলাতে ম্যালিক অ্যাসিড তৈরি হচ্ছে সেটার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে একটা স্পেশাল এনজাইম আছে ফসফেনল পাইরুভিক অ্যাসিড বা পেপা। তাহলে সেই পেপা এনজাইমটা কাজ করার জন্য সেটা কি করছে, CO2 যখনই অ্যাবজর্ব করে, কিন্তু ওখানে দেখো যেটা হয়েছিল স্টার্চ থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়েছিল, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফসফেনল পাইরুভিক অ্যাসিড এখানে আছে, সেটা CO2-কে ডাইরেক্ট অ্যাবজর্ব করে ম্যালিক অ্যাসিড তৈরি করে দিচ্ছে। এবং ম্যালিক অ্যাসিড যখনই ভাঙছে সেটা ম্যালেট আর H প্লাস আয়নে, আর অন্যদিকে H প্লাস আয়নটা যখনই রাত্রেবেলাতে বাইরের দিকে বেরোবে, কারণ H প্লাস আয়ন তৈরি হলেই ওটা অসমোসিসের জন্য বাইরে বেরোবে, অটোমেটিক্যালি পটাশিয়ামগুলো ভেতরের দিকে ঢুকে যাবে এবং পটাশিয়ামের পেছু পেছু জলগুলো এন্ডোঅসমোসিসে ঢুকবে, স্টোমাটাটা ওপেন হয়ে যাবে। এবং যখনই দিনের বেলা হবে, দিনের বেলাতে দেখবে এই ম্যালিক অ্যাসিডের যে কার্বন ডাইঅক্সাইড যেটা অ্যাকচুয়ালি ডিসলভ কন্ডিশনে ছিল সেটা ফটোসিনথেসিসে ব্যবহার করে নেবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যখনই ব্যবহার হয়ে যাবে তাহলে ম্যালিক অ্যাসিড থেকে আবার দেখো CO2টা যদি ইউটিলাইজ হয়ে যায় তখন ফসফেনল পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, পেপা যেটা সেটা আবার ফ্রি হয়ে যাবে, যেটা রাত্রেবেলাতে আবার CO2-র সাথে অ্যাটাচ হয়ে ম্যালিক অ্যাসিড তৈরি করবে। তাহলে যেই ওটা দেখো হলো সঙ্গে সঙ্গে ম্যালিক অ্যাসিডটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ম্যালিক অ্যাসিড যখনই এখানেতে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এখানে যে পটাশিয়াম ম্যালেট যেটা তৈরি করেছিল সেই পটাশিয়ামগুলো অ্যাকচুয়ালি দিনের বেলাতে দেখো ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে পটাশিয়ামের কনসেন্ট্রেশন দেখো মানে এই দিক থেকে মানে এখানে বেশি, এই দিকেতে বাইরেতে সাবসিডিয়ারি সেলেতে কম। তাহলে পটাশিয়ামগুলো দিনের বেলাতে বাইরের দিকে বেরোতে লেগে যাবে। যেই পটাশিয়ামগুলো বাইরের দিকে বেরোবে সঙ্গে সঙ্গে পটাশিয়ামের পেছু পিছু জল যেগুলো রয়েছে সেগুলো বাইরের দিকে বেরোবে এবং রাত্রেবেলা স্টোমাটা যেটা, এই দিনের বেলা স্টোমাটা যেটা, সেই স্টোমাটাটাকে বন্ধ করে দেবে। তাহলে রাত্রেবেলাতে এদের দেখো অ্যাকচুয়ালি পটাশিয়াম আয়নের বাইরে মুভমেন্ট হচ্ছে এবং তার সাথে সাথে জলও বেরিয়ে যাচ্ছে, এবং তার জন্য অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাত্রেবেলাতে মানে সেখানে ভুল বললাম, যে এখানেতে রাত্রেবেলা যখন হয় তখন অ্যাকচুয়ালি পটাশিয়াম আয়ন ভেতরে ঢুকছে এবং তার সাথে সাথে জলও ভেতরে ঢুকছে, যার জন্য দেখবে এন্ডোঅসমোসিস হচ্ছে। এন্ডোঅসমোসিস হওয়ার জন্য সেখানেতে অ্যাকচুয়ালি স্টোমাটাটা খুলছে। আবার রাত্রেবেলাতে দেখা যাচ্ছে যে এই দিনের বেলাতে সেখানে এক্সোঅসমোসিস হওয়ার জন্য, কারণ পটাশিয়াম যেই ম্যালিক অ্যাসিডটা ব্যবহার হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে পটাশিয়ামগুলো ফ্রি হয়ে যাচ্ছে বলে ওরা বেরিয়ে আসছে, তার পেছু পেছু জলও বেরিয়ে আসছে। সেই জন্য ওই ঘটনাটাকে অ্যাকচুয়ালি আমরা যেটা বলছি সেইটা হচ্ছে যে সেই সময় দেখবে এক্সোঅসমোসিস হওয়ার জন্য সেই সময় স্টোমাটা যেটা রয়েছে সেই স্টোমাটাটা অ্যাকচুয়ালি ক্লোজ হয়ে যাচ্ছে।